আচ্ছা, ক্লাস রেকর্ড করা হচ্ছে, সো মানে কেউ ডিসকানেক্টেড হয়ে গেলে প্রবলেম নেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই প্রজেকশনে তোমাদের যেই মানে স্লাইডগুলো যেখানে দেয়া আছে, সেখানে আমি জেনারেল পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাট্রিক্স ডিরাইভেশন একটা দেয়া আছে। এটা বড় একটা ভিডিও। এই ভিডিওটা একটু দেখতে হবে তোমাদেরকে। এই ভিডিওটা দেখতে হবে এই কারণে, এখানে যে ডিরাইভেশনটা দেওয়া, এইটা লাস্ট সেমিস্টার ফাইনালেও এসেছিল। মানে এই ডিরাইভেশনটি ইম্পর্টেন্ট বাট বেশ বড়। তো মানে ফাইনালে কিন্তু তোমাদের টাইম বেশি। ফাইনালে হলো 4টা কোশ্চেনের থেকে 3টা অ্যান্সার করতে হবে, ও তোমরা অলমোস্ট ওয়ান 1 hour 30 minutes আর 40 minutes এর মতো পাবা। সো টাইম বেশি, সো কোশ্চেনও কিন্তু একটু ওই রকমই হবে, দেখা যাবে হয়তো একটু লেন্দি হতে পারে কোশ্চেন, যদি 1 hour 30 minutes হয় আর কি। সো এই ডিরাইভেশনটা একটু দেখতে হবে। আর ডিরাইভেশনের পরে এখানে একটা ম্যাথ এক্সপ্লেইন করা আছে, সো ওই মানে এক্সপ্লেনেশনটা দেখলেই বুঝতে পারবা আসলে ম্যাথটা কিভাবে করতে হয়। নর্মাল আমরা প্রজেকশনের ম্যাথ যেভাবে করছিলাম অনেকটা ওই রকমই, সো খুব বেশি ডিফারেন্স নাই। বাট মানে জাস্ট একটু দেখে নিও সবাই এই ভিডিওটা। এইটা একটা। এইটার পরে হলো আমাদের প্রজেকশনে 2টা নোট শেয়ার করা আছে এখানে। একটা হলো আমি যেটা ক্লাসে দেখাচ্ছিলাম, ক্লাসের যে প্রজেকশনের এটাই আজকে দেখাবো আর কি আমি। আর সেকেন্ড নোটটা হলো এই যে ভিডিওটা, ভিডিওর ম্যাথটা বা ভিডিও ডিরাইভেশনটাই সেকেন্ড নোটে করা, প্লাস ম্যাথ করে দেওয়া আছে। সো ওই সেকেন্ড, তোমরা এই ভিডিওটা দেখে এখান থেকে ম্যাথটাও দেখতে পারবে নোটটা থেকে, সো তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এই স্লাইডের থেকে আমরা আচ্ছা, এই স্লাইডটা আজকে আমি একটু বলে দিব আবার যে কি কি জিনিস দেখতে হবে স্লাইড থেকে, কারণ স্লাইডের সবকিছু তো দেখার দরকার নেই, ওই দিনই বললাম। তো মোটামুটি যে জিনিসগুলো দেখতে হবে এগুলো একটু বলে দিব আবার। আচ্ছা, স্যার ডিরাইভেশন কোনটা কোনটা লাগবে? বলে দিব আমি আবার। আচ্ছা। আচ্ছা, এখানে প্রজেকশনে আমরা, এটা হলো নোটে অনেক কিছু দেয়া আছে। তো পার্সপেক্টিভ প্রজেকশন, প্যারালাল প্রজেকশন এগুলো আমরা দেখছিলাম যে আমাদের সেন্টার অফ প্রজেকশন কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের 2 ধরনের প্রজেকশন হয়, এই জিনিসগুলো। দেন আমরা প্যারালাল প্রজেকশনকে আবার দেখছিলাম, অর্থোগ্রাফিক প্রজেকশন একটা ছিল আর অবলিক প্রজেকশন। তো আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন ম্যাট্রিক্সটা তৈরি করেছিলাম। তো অর্থোগ্রাফিক প্রজেকশন ম্যাট্রিক্সটা যদি একটু আমরা দেখি, এটা ছিল এরকম। আচ্ছা, এখানে আমি অর্থোগ্রাফিক প্রজেকশন ম্যাট্রিক্সটা ছিল হলো আমাদের এরকম 1 0 0 0 1 0 0। আচ্ছা, এইটাকে আমি বলছিলাম 0 0 0, আর এইটা 0 0 0 1। তো এই অর্থোগ্রাফিক প্রজেকশনটা কখন হয়, মানে অর্থোগ্রাফিক প্রজেকশন আসলে মানে প্লেনের উপর ডিপেন্ড করে আর কি, কোন প্লেনে প্রজেকশন হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। সো যদি এই এই যে আমরা এইটা দেখলাম, এইটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন হচ্ছে, এক্স ওয়াই প্লেনে প্রজেকশন হচ্ছে, তখন জেড ইকুয়ালস টু আমরা 0 ধরে নিচ্ছি, জেডটা অলওয়েজ 0 থাকতেছে। আচ্ছা, এইটার জন্য আমরা এটা করতেছি, সো এইটা দিয়ে যে ভ্যালুকেই আমি মাল্টিপ্লাই করবো, 2491 এরকম ধরো একটা 3D পয়েন্ট আছে, এটাকে যদি মাল্টিপ্লাই করি আমার আসবে তখন আসলে 249টা এখানে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, আর ওয়ানটা এখানে 1 থাকবে। সো আমাদের এইটা কিন্তু তাহলে একটা 2,4, মানে আমাদের 3D পয়েন্ট একটা 2D পয়েন্টে চলে আসলো, যেহেতু আমরা এখানে প্রজেকশন করছি, তো 3D পয়েন্টটা 2D পয়েন্টে চলে আসতেছে, জেডটা অলওয়েজ 0ই থাকতেছে। এখন এমন অনেক সময় বলে দিতে পারে যে জেডটা অলওয়েজ একটা ফিক্সড ভ্যালু থাকবে 10, যেমন এইটার ক্ষেত্রে জেড এর ফিক্সড ভ্যালুটা 1 ধরা। 1 যেহেতু ধরা, সেজন্য কি হচ্ছে, 2 × 1 2 আসতেছে, 4 × 1 4 আসতেছে, 29, বা এখানে সম্ভবত এটা 29 ছিল, 29 × 0 কিন্তু এখানে 0 হবে, তার সাথে এই 1 × 1 অ্যাড হচ্ছে, সো এটা আমরা 1 পাচ্ছি এখানে। আর এই লাস্টের 1 × 1 এটা আমাকে 1 দিচ্ছে। সো এখানে জেডটা অলওয়েজ, জেড অলওয়েজ 1 থাকতেছে, জেড অলওয়েজ 1 থাকলে এটা আসতেছে। আচ্ছা, এখানে আরেকটা দেখাই। ধরো তোমাকে বললো
YZ প্লেনে তোমার প্রজেকশনটা হচ্ছে YZ প্লেনে, আর সেখানে x ইকুয়ালস টু তোমার অলওয়েজ ধরো থাকতেছে 6 এরকম কিছু। সো এইটার জন্য প্রজেকশন ম্যাট্রিক্সটা কিরকম হবে? 0 0 0 1, আচ্ছা 0 0 0 6 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। এটার সাথে যদি আমি এক্স ওয়াই জেড ডাব্লু মাল্টিপ্লাই করি তাহলে আমার কি আসতেছে দেখো। এক্স এর সাথে 0 মাল্টিপ্লাই হলো 0, ওয়াই এর সাথে 0 মাল্টিপ্লাই হলো 0, জেড এর সাথে 0 মাল্টিপ্লাই হলো 0, 6 এর সাথে ডাব্লু মাল্টিপ্লাই হলো 6 ডাব্লু বা 6 আসলো আমার। এখানে এক্স এর পরেরটা দেখো এক্স ইন্টু 0 0, ওয়াই ইন্টু 1 1, সো ওয়াই আসলো। জেড ইন্টু 1 জেড আসলো, আর ডাব্লু ইন্টু 1 ডাব্লু আসলো। সো আমার এই যে 6টা এটা কিন্তু এখানে ফিক্স থাকতেছে, তার মানে এক্সটা অলওয়েজ 6 থাকতেছে। ওয়াই জেড প্লেনে যখন আমরা প্রজেকশন করতেছি এক্স এর ভ্যালুটাকে ফিক্স ধরে নিব। সো অর্থোগ্রাফিক প্রজেকশনে আমরা যে কোনো একটা প্লেনকে ফিক্স ধরে নিই যে ওই প্লেনে একটা ফিক্স ভ্যালু হচ্ছে প্রজেকশনে, ওই ভ্যালুটাতে কোনো চেঞ্জ হবে না। আর যেই প্লেনটায় আমরা আমরা প্রজেকশন করব সেই মানে প্লেনটার ভ্যালুগুলো আমাদের চেঞ্জ হতে পারে। সো দেখো ওখানে আমরা কি করতেছি 1 ইনটু এরকম দিচ্ছি। সো আমাদের এখানে যে ভ্যালুগুলো থাকতেছে এখান থেকে আমাদের কি হচ্ছে, আমাদের ফিক্সড মানে এই সেট এখানে যেমন এক্সটা অলওয়েজ 6ই থাকতেছে, সো এটাকে আমরা ইচ্ছা করলে ইগনোর কেস ধরতে পারি। সো এই জন্য আমরা কি করছিলাম, আমরা আমাদের এইটার জন্য এক্সটাকে জিরো মানে জেডটাকে জিরো ধরে নিচ্ছিলাম, যেহেতু এটা এক্স ওয়াই প্লেনে আমাদের প্রজেকশন হচ্ছিল জেডটাকে জিরো ধরে নিচ্ছে। সো অর্থোগ্রাফিক প্রজেকশনে আমরা এরকম করব যে আমাদের যেই প্লেনটা দেয়া থাকবে, যেই প্লেন দুইটা দেয়া থাকবে ওগুলার আমরা ভ্যালুগুলো নিব, আর এক্সট্রা যেটা থাকবে সেটার আমরা কি করব ডাব্লু মানে লাস্ট যে আমাদের কলামটা থাকবে সেখানে গিয়ে আমরা ভ্যালুটা ফিক্স যে ভ্যালুটা সেটা দিয়ে দিব। সো এগেইন এটা একটু অর্থোগ্রাফিক প্রজেকশনটা একটু ভালো করে দেখো সবাই যে এখানে আমাদের কখন কোনটা আসতেছে। যেহেতু আমাদের এই এই প্রবলেমটার জন্য যেমন এক্স ওয়াই প্লেনে প্রজেক্ট করতে বলছে, সো সেটটা ফিক্স ছিল 1, এগেইন বললাম কারণ এইটা তোমাদের এর আগেও কয়েকবার মানে ফাইনালে আসছে, সো এই জিনিসটা আসতে পারে যে অর্থোগ্রাফিক প্রজেকশন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করা এই টাইপের আর কি। আচ্ছা এইটা একটা, দেন আচ্ছা এখান থেকে আমরা কি কি দেখছিলাম আরেকবার একটু দেখেছি। প্রজেকশন কাকে বলে, প্রজেকশনের প্রত্যেকটা টার্ম, সেন্টার অফ প্রজেকশন কি, প্রজেক্টরস কি, প্রজেকশন প্লেন কি, তারপর প্রজেকশনের যে আমাদের ক্লাসিফিকেশন গুলো একটু মনে রাখতে হবে, ক্লাসিফিকেশনটা আসতে পারে তোমাদের ফাইনাল সাজেশনেও আছে। প্ল্যানার জিওমেট্রিক প্রজেকশন আমাদের দুই টাইপের হতে পারে, পার্সপেক্টিভ আর প্যারালাল। কোনটা কি এটা আমরা দেখেছিলাম। দুইটা পার্সপেক্টিভ ফোর শর্টেনিং কি এটা থাকতে পারে। প্যারালাল প্রজেকশনে আমাদের পার্সপেক্টিভ ফোর শর্টেনিং হয় না। কোন প্রজেকশনটা কোথায় ইউজ হয় এইটা একটু আমাদের জানতে হবে। পার্সপেক্টিভ প্রজেকশন কোথায় ইউজ হচ্ছে, প্যারালাল প্রজেকশন কোথায় ইউজ হচ্ছে আমি বলেছিলাম ক্লাসে, তারপরেও যদি কারো মানে মনে না থাকে তাহলে নেটে সার্চ দিলেই পাবা। সো ওইটা একটু মনে রাখো যে ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ এগুলো কোথায় হচ্ছে। তারপর ভ্যানিশিং পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন 3 টাইপের হতে পারে। সো এই জিনিসগুলো। আর অর্থোগ্রাফিক প্রজেকশনের এই প্রজেকশন ম্যাট্রিক্সটা বা এটার ম্যাথ আসলে তেমন কিছুই না, এটার ম্যাথে আসলে তুমি যদি ম্যাট্রিক্সটা পারো জাস্ট এটা মাল্টিপ্লাই করবে আর কি, আর কিছু নাই এখানে। আচ্ছা এর বাইরে আছে আমাদের অবলিক প্রজেকশন, আমাদের নাই, অবলিক প্রজেকশনটা বাদ। পার্সপেক্টিভ প্রজেকশনে আমরা দেখছিলাম পার্সপেক্টিভ ফোর শর্টেনিং হয়। পার্সপেক্টিভ প্রজেকশনের
আমরা ম্যাট্রিক্সটাও দেখছিলাম। সো পার্সপেক্টিভ প্রজেকশনের ম্যাট্রিক্সটা কি? আমাদের পার্সপেক্টিভ প্রজেকশনের আমরা দেখেছিলাম আমাদের অরিজিনটা সেন্টার অফ প্রজেকশন আছে নাকি প্রজেকশন প্লেনের উপর আছে, এটার উপর ডিপেন্ড করে দুই টাইপের আমাদের এখানে প্রজেকশন ম্যাট্রিক্স হয়। এইটার ক্ষেত্রে যেমন দেখো, এখানে আমাদের পি পয়েন্টার প্রজেকশন আমরা পি প্রাইমে দেখতে পাচ্ছি। সো আমাদের আইটা অ্যাকচুয়ালি আছে হলো পি প্রাইমে, মানে আমাদের প্রজেকশন প্লেন যখন আমরা চিন্তা করব আইটা আছে আমাদের প্রজেকশন প্লেনে, আর সেন্টার অফ প্রজেকশন বা ক্যামেরা আছে হলো আমাদের 0 0 0-তে। সো এইখানে আমাদের প্রজেকশনটা হচ্ছে প্রজেকশন প্লেন মানে এইখানে। সো এখানে আমরা এইটা অরিজিনটা ছিল সেন্টার অফ প্রজেকশনে, তো তখন আমরা দেখতেছিলাম যে আমাদের ডিস্টেন্স যেটা ছিল সেটা ইনহেরিটলি নেগেটিভ হবে। কারণ কি, তখন আমাদের আসলে এই দিকটা জেড এক্সিসে আমরা এটাকে নেগেটিভ সাইড ধরি। সো জেড এক্সিস এর নেগেটিভ সাইডে আছে, এজন্য এটাকে আমরা নেগেটিভ ধরতেছি, ডিটাকে নেগেটিভ ধরতেছি। এটার উপর বেস করে এটার ডিরাইভেশনটা ছিল। ডিরাইভেশনটা অত দেখার দরকার নেই আসলে আমাদের। আচ্ছা, ডিরাইভেশনটা আমাদের দেখতে হবে না ওইভাবে, বাট মানে বুঝার জন্য দেখতে পারো দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল। সো সিমিলার ট্রায়াঙ্গেল আমরা রেশিও বের করতে পারি, রেশিও থেকে জাস্ট সবগুলো ভ্যালু এখানে বের করা। সো রেশিও থেকে আমরা এই ম্যাট্রিক্সটা বের করলাম। ম্যাট্রিক্সটা কি হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এ 1 1 1 থাকতেছে, আর আমাদের লাস্টে যে ডাব্লুর যেটা ছিল সেটার জায়গায় 1/d থাকতেছে। সো এই হলো আমাদের প্রজেকশন, এখানে প্রজেকশন ম্যাট্রিক্স। তো আমাদের যদি সেন্টার অফ প্রজেকশন অরিজিন অ্যাট সেন্টার অফ প্রজেকশন হয়, অরিজিন অ্যাট সেন্টার অফ প্রজেকশন, তখন যে আমরা প্রজেকশনটা পাবো সেটা হলো আমাদের এই প্রজেকশন, এই ম্যাট্রিক্সটা দিয়ে সেই প্রজেকশনটা আমরা বের করতে পারি। আর এরপরে আমাদের আছে আরেকটা যেটা আমাদের আচ্ছা, এটার একটা ম্যাথ আছে। ম্যাথটা কি, এখানে অরিজিন এট সিওপি দেওয়া, ফর দ্য অরিজিন এট সিওপি ক্যালকুলেট দ্য প্রজেক্টেড পয়েন্ট কোঅর্ডিনেট ফর আ পয়েন্ট সামথিং। আচ্ছা, এখান থেকে আমাদের অরিজিনটা বলে দিছে সিওপি তে আছে। সো সিওপি তে আমাদের 0 0 0 বসবে। সো সিওপি তে আমাদের 0 0 0 বসলো। প্রজেকশন প্লেনটা আমার কোথায় আছে, হোয়াট দ্য প্রজেকশন প্লেন ইজ এট আ ডিস্টেন্স অফ 200 ফ্রম দ্য সিওপি। সো প্রজেকশন প্লেনটা আমাদের সিওপি থেকে 200 মিটার ডিস্টেন্সে আছে। সো 200টা এখানে কিন্তু নেগেটিভ বসবে, যেহেতু আমাদের এটা কি এখানে আমাদের আমরা বলেছিলাম যে এই জেড এর দিকে যেটা যাবে সেটা আমাদের নেগেটিভ হয়। সো 0 0 0 এটা আমাদের এখানে এসে 0 0 - 200 হবে। 0 0 - 200 কেন, কারণ এই পয়েন্টটায় তো আমাদের এক্স আর ওয়াই, এটা জেড এক্সিস। সো এটা হলো আমাদের জেড এক্সিস। সো জেড এক্সিসে এক্স আর ওয়াই 0 0, সো এই জন্য আমরা 0 0 দিছি। আর এই পি প্রাইম পয়েন্টটা হলো আমাদের বের করতে হবে। এই পি পয়েন্টটার প্রজেকশনটা আমরা এখানে বের করব। সো আমাদের প্রজেকশন ম্যাট্রিক্সটা যেটা ছিল 1 0 0 0 1 0 0 0 0 1 0, এটা বসালাম। এখান থেকে আমাদের কি করতে হচ্ছে, 1/d। তো ডি তো আমাদের এখানে -200, সো 1 - 200 এটা আসলো, আর এই লাস্টে হলো আমাদের 0। সো আমাদের এটা হলো প্রজেকশন ম্যাট্রিক্স। এটা দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করলে 50 60 -300 3/2 আসছে। সো এইটাই কিন্তু আমরা কি জানি, আমাদের অলওয়েজ জেড এর ভ্যালু এই ডাব্লুর ভ্যালুটা 1 হতে হবে। আমরা যেহেতু হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করতেছি, আমরা ডাব্লুর ভ্যালুটা 1 ধরে নিই। সো এই ডাব্লুর ভ্যালুটাকে আমাদের 1 করতে হলে এই ডাব্লু দিয়ে প্রত্যেকটাকে আমরা ডিভাইড করে দিব। সো 50/3/2 হবে, 60/3/2 হবে, -300/3/2, আর 3/2/3/2। সো 3/2/3/2 1, আর বাকি ভ্যালুগুলো এটা পেলাম। সো আমার কোঅর্ডিনেটটা তাহলে ফাইনালি আসবে এইটা পি প্রাইম, আমাদের এই কোঅর্ডিনেটটা 33.33 40 আর -200, এটা আসতেছে আমাদের ফাইনাল এখানে কোঅর্ডিনেট। সো এইটাই হলো আমাদের এখানে প্রজেক্টেড পয়েন্ট। এইটা হলো আমাদের একটা ম্যাথ যেখানে আমাদের সিওপিটা আছে অরিজিনে। এটা কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় যাই। এখানে দেখো, অরিজিন যদি আমাদের প্রজেকশন প্লেনে থাকে তখন এর জন্য আমরা আরেকটা ডিরাইভেশন বের করছি। সো অরিজিন যদি আমাদের প্রজেকশন প্লেনে থাকে তখন আমাদের কি হচ্ছে, অরিজিন এই যে 0 0 0টা আমাদের প্রজেকশন প্লেনে আছে,
আর আমাদের এখান থেকে যে ডিস্টেন্সটা, যেহেতু আমাদের প্রজেকশন প্লেন থেকে আমরা ডিস্টেন্স বের করতেছি, এটা আমাদের পজিটিভ থাকবে, যেহেতু ডিটা আমাদের জেড এক্সিস এর পজিটিভ সাইডে আছে। সো 0 0 0 ডি, 0 0 ডি, সরি। সো এইখানেও আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। সো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা এটাকে বের করি, প্রজেকশন ম্যাট্রিক্সটা দেখো কি আসে, 1 0 0 0 1 0 0 0 0 0 0 0 মাইনাস 1/d1। সো আগেরটায় তো আমাদের ইনহেরেন্টলি ডিটা মাইনাস ছিল, বাট আমাদের কি এখানে আমরা 1/d বসাতাম, আর এটাই আমাদের -1/d আসতেছে। সো এটা একটু খেয়াল করো, এবং জেড এক্সিসে এখানে কিন্তু জিরো সবগুলো, যেহেতু আমাদের অরিজিনটা এই এখানে আছে, জেড এক্সিসে আছে। সো জেড এক্সিসের এই জিনিসটা কিন্তু আমাদের জিরো হয়ে যাচ্ছে। সো প্রজেকশন ম্যাট্রিক্সটা একটু ভালো করে খেয়াল করো। এখান থেকে একটা ম্যাথ করে দেওয়া আছে। ম্যাথটা কিরকম, আমাদের অরিজিন দেওয়া হলো প্রজেকশন প্লেনে, ক্যালকুলেট দ্য প্রজেক্টেড পয়েন্ট অফ কোড ফর কোঅর্ডিনেটস পয়েন্ট 50 60 -100। সো এটা হলো আমাদের 50 60 -100। আর প্রজেকশন প্লেন ইজ at a distance of 200 from COP। সো আমাদের সিওপি থেকে এইটার ডিস্টেন্স হলো 200, বাট যেহেতু এবার আমাদের প্রজেকশন প্লেনটা আমাদের কি 0 0 0 তে আছে, সো আমাদের এই ডিস্টেন্সটা আমরা অপোজিট সাইড থেকে ক্যালকুলেট করব। সো এই অরিজিন থেকে এদিকে ক্যালকুলেট করব। সো এইটা আমাদের তাহলে তখন পজিটিভ হয়ে যাবে। সো এই 200টা আমাদের কিন্তু এবার পজিটিভ থাকতেছে। সো এবার দেখো এটাকে যদি আমরা আমরা বসাই 1 0 0, 50 60 -100 হলো আমাদের পয়েন্টটা, এখানের পয়েন্টটা। আর এই যে আমাদের পয়েন্টটা, আর এটা এটা হলো আমাদের ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সে কি হচ্ছে 1 1, আমাদের যেহেতু জেড এখানে জিরো, সো জেড এর এই ভ্যালুটা তাহলে জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো। আর এখানে আমরা কি বসাচ্ছি, আচ্ছা আগেরটার ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্রজেকশন ম্যাট্রিক্সটা যেটা আসতেছিল, প্রজেকশন ম্যাট্রিক্সটা হলো এখানে লাস্টে ছিল জিরো। এটা দেখি, এই যে এটা কিন্তু আমাদের জিরো থাকতেছিল, আর এখানে ওয়ান থাকতেছিল। বাট এবারে আমরা যদি আমাদের সিওপিটা যদি আমাদের সরি প্রজেকশন প্লেনটা যদি অরিজিনে থাকে, তখন আমরা যেটা বের করতেছি, তখন কিন্তু আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাইতেছে। সো এখানে দেখো আমাদের তখন এইখানে কিন্তু ওয়ান, এইটা তো 0 0 0, আর এখানে কিন্তু ওয়ান আসতেছে। সো এই জিনিসটা একটু খেয়াল করো, মানে দুইটা প্রজেকশন ম্যাট্রিক্স কিন্তু দুই রকম। সো এই দুইটা একটু খেয়াল করতে হবে। সো এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে জেড এর ভ্যালুটা জিরো হয়ে যায় অটো। আর এখানে যেটাই আসবে, এই ডাব্লুর ভ্যালুটা আমাদের ওয়ান করতে হবে। সো আমরা এটা যেটাই আসবে এটা দিয়ে সবগুলোকে ভাগ করে দিব। সো দেখো এখানে 1.5 আসছিল, এগুলো দিয়ে সবগুলোকে ভাগ করে দিছে। সো আমরা ফাইনালি এটা পাচ্ছি। সো এখানে হলো এই দুই টাইপের মানে থাকতে পারে কোশ্চেন। একটা হলো প্রজেকশন প্লেন আমার আছে অরিজিনে, আর একটা হলো সেন্টার অফ প্রজেকশন আছে আমাদের অরিজিনে। এই দুইটার যে কোনো একটা আসতে পারে। আর তোমাদের এখান থেকে যেটা বলছিলাম যে জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্স যেটা আছে, জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্সটা কিন্তু তোমাদের আহ, এই যে আমরা এখানে দুইটা ডিফারেন্ট ফর্মুলা বের করে এই ম্যাথটা করতে হয়েছে, কিন্তু জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্সে হলো যে কোনো জায়গায় সিওপি থাকলে কি হবে, এরকম করে আমরা একটা ম্যাথ করতে পারি। মানে সিওপিটা অলওয়েজ এরকম, মানে 200 ডিস্টেন্সে থাকতেছে বা এরকম এই টাইপের না, মানে ওইখানে ওইরকম ফিক্স থাকবে না, যে কোনো পয়েন্টে থাকতে পারে। সো তখন ওইটার জন্য আমরা জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্সটা ইউজ করি। তোমরা ওইটা ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবা, ভিডিওটা থেকে ডিরাইভেশনটা একটু দেখবা, আর প্লাস হলো ম্যাথটা ওইখানে দুই টাইপের ম্যাথই মনে হয় দেয়া আছে, যে একটাই হলো সিওপি কোথায় থাকলে কি আসতেছে, মানে ওইটা আসলে তোমরা এই দুইটা ম্যাথ যদি করো, এই তিন টাইপের ম্যাথই আসলে আসে, জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্স দিয়ে ম্যাথ, অথবা হলো এই
তোমাদের সিওপি 000 তে বা সিওপি অরিজিনে অথবা প্রজেকশন প্লেন অরিজিনে, এইটা তিন টাইপের ম্যাথই নর্মালি এখান থেকে আসে। সো এই তিনটা একটু দেখো। জেনারেল পারপাসটায় আসলে তেমন কিছু নাই। এখানে আমাদের প্রজেকশন যে ম্যাট্রিক্সটা সেটা আসলে দ্বারা এরকম দেখে মনে হচ্ছে অনেক, মানে এটা মনে হয় অনেক কঠিন কিছু, বাট অ্যাকচুয়ালি অত ওইরকম কঠিন না। তোমরা যদি একবার ভিডিওটা দেখো তাহলে এটা বুঝতে পারবে। আর এখান থেকেই ডিরাইভ করা মানে যদি ডিরাইভ করে প্রজেকশন জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্স থেকে আমাদের সিওপিটা যদি অরিজিনে থাকে, তখন যদি ডিরাইভ করে তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পাই, ওই যে কমন আমাদের যে ম্যাট্রিক্সটা। আর প্রজেকশন প্লেনটা যদি অরিজিনে থাকে তখন ওইটার জন্য আমরা এই ম্যাট্রিক্সটা পাই। এগুলো হলো জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্সে ভ্যালুগুলো বসালে এটা চলে আসে। সো এটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে এখানে ম্যাথটা দেয়া আছে, এই ম্যাথটা করতে হবে তোমাদেরকে। আচ্ছা, এইটা একটা জিনিস দেখালাম। এবার এখান থেকে আর কিছু জিনিস বলি। আহ আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে বলা আছে হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম কি, হোয়াই ডাজ কম্পিউটার গ্রাফিক্স প্রিফার হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম। হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম কি, আমাদের যদি টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম থাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ওটাকে আমরা থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি ট্রান্সফার করি, বা এন ডাইমেনশনাল কোনো কোঅর্ডিনেট সিস্টেমকে এন প্লাস ওয়ান ডাইমেনশনে রিপ্রেজেন্ট করি, সেটা হলো আমাদের হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম বলে। অ্যান্ড কম্পিউটার গ্রাফিক্সে ক্যান ইউজ করা হয়, কম্পিউটার গ্রাফিক্সে আমাদের মেনলি কম্পোজিট ম্যাট্রিক্স তৈরি করার সময় সবগুলো ম্যাট্রিক্স মানে সবগুলো ট্রান্সফরমেশনকে সেম প্যাটার্নে যেন আমরা আনতে পারি, সেই জন্য আমরা হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। কারণ হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া ট্রান্সলেশনকে আমরা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারতেছিলাম না। সো এরকম ক্লাসিফিকেশন ট্রি অফ ট্রান্সফরমেশন, এটা তোমাদের স্লাইডে দেওয়া আছে। derive 4 into 4 rotation matrix for 3D point rotation across y axis, আর সেন্টার অফ রোটেশন হলো ABC। তো এইটাই কি করতে হবে, এইটাই হলো তোমাদের, আমরা তো 2D পয়েন্টের রোটেশন ম্যাট্রিক্স রোটেশনটা দেখেছি। সো 2D পয়েন্টের রোটেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো 2D পয়েন্টের জন্য রোটেশনটা আমরা শিখবো। এন্ড যদি আমাদের মানে 3D পয়েন্টের জন্য আসে তখন হলো আমরা এইগুলো কিন্তু আমরা দেখছিলাম যে ওয়াই এক্সিস এর জন্য, এক্স এক্সিস এর জন্য, জেড এক্সিস এর জন্য কোনটার জন্য কি রোটেশন মানে থ্রি ডাইমেনশনাল রোটেশন ম্যাট্রিক্সটা কেমন আসে। সো ওইটা জাস্ট আমরা লিখে দিব, টু ডাইমেনশনালটা ডিরাইভ করে থ্রি ডাইমেনশনটা জাস্ট লিখে দিলেই এটার জন্য হয়ে যাবে। এটার জন্য আর থ্রি ডাইমেনশনালটা আলাদা করে শেখার দরকার নেই। আচ্ছা, এই জিনিসটা আমরা শিখছি। এটার ডিরাইভেশনটা আসলে দরকার নাই, এটার ডিরাইভেশনটা মানে এটা ডিরাইভেশনটা তোমরা চাইলে দেখতে পারো, এটার ডিরাইভেশনটাও কিন্তু তোমাদের দেয়া ছিল স্লাইডে। ওই যে যে কোনো লাইনের জন্য আমরা কিভাবে রিফ্লেকশন বের করি, যেটা আসলে তোমাদের কুইজেও আসছে। সো ওইটার ডিরাইভেশনটা, সো এটা চাইলে দেখতে পারো। Determine a coordinate of a 3D point P এত after তো rotating। ডিরাইভেশনটা তো লাগবে না না? বললাম দেখতে মানে দেখতে পারো আর কি, দেখে রাখো অ্যাটলিস্ট। সো এখানে রোটেট করতেছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা কিন্তু 600 অ্যাক্রস ওয়াই এক্সিস লেখা, কিন্তু এটা অ্যাকচুয়ালি 60 ডিগ্রি হবে, ওইটা ওই দিন ক্লাসে বলে দিছিলাম। সো এটা একটু খেয়াল করো, এখানে 3D পয়েন্ট একটা দেওয়া আছে 60 ডিগ্রি অ্যাক্রস ওয়াই এক্সিস, তো থিটার ভ্যালু 60 ডিগ্রি। আর সেন্টার অফ রোটেশন কিন্তু আমাদের 000 তে নাই বা অরিজিনে নেই। সো এটা বলতে পারবা কেউ কিভাবে করতে হবে 7 নাম্বারটা? ফার্স্টে 00 তে কনভার্ট করে নিতে হবে, তারপর হ্যাঁ, আমরা 000 তে ট্রান্সলেট করে নিব, তাই না? সো এই 50 20 45 যেটা আছে এটাকে আমরা 000 তে ট্রান্সলেট করে নিব। ট্রান্সলেট করে আমরা রোটেট করব, রোটেট করার পরে আবার ট্রান্সলেট ব্যাক করে তার এই অরিজিনাল এই মানে সেন্টার অফ রোটেশন নিব। সো এই ম্যাথগুলো একটু দেখো এখান থেকে। 3D কি আসবে? হ্যাঁ, 3D আসতে পারে। 3D তোমাদের ম্যাট্রিক্সটা শিখতে বলছিলাম না, দেখাই দিছিলাম তো ক্লাসে। ম্যাথ করে দেওয়া নেই, বাট ওইখানে 3D সাথে আসলে 2D এর কোনো চেঞ্জ নেই, শুধু 3D ম্যাট্রিক্সটা মনে রাখতে পারলেই হবে। সো 3D টা একটু দেখো। আর এখানে 3D rotation 90 degree clockwise about y axis with respect to the point, এটা followed by a translation।
এগুলো আমরা কি করতে পারবো, এই কম্পোজিট ম্যাট্রিক্স গুলো 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে আমাদের রোটেট করতে বলছে অ্যাবাউট ওয়াই এক্সিস। সো ওয়াই এক্সিস এর জন্য রোটেশন ম্যাট্রিক্স তো আমরা জানি। সো 90 ডিগ্রি ক্লকওয়াইজ হলে আমাদের থিটার ভ্যালুটা কি হবে, -90 ডিগ্রি। আর তার সাথে উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ বি, এবিসি, তো এবিসি পয়েন্টের রেসপেক্টে যেহেতু করতে বলছে, তাহলে আমাদের কিন্তু এটাকে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করে আমাদেরকে মানে নর্ম ইয়েতে আনতে হবে, এই -a -b -c তে আনতে হবে, রোটেট করে তারপর আমরা ওকে আবার ব্যাক করব এবিসি তে, আর ফলোড বাই ট্রান্সলেশন অফ এবিসি বলতেছে। সো মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু এবিসি করলে আমাদের ট্রান্সলেশন, ও আচ্ছা না, এটার জন্য আচ্ছা কি হবে দেখো, এটার জন্য ফার্স্টে কিন্তু আমাদেরকে মানে ট্রান্সলেট করতে হবে -a -b -c, এরপর হলো আমরা রোটেট করব -θ ডিগ্রি, আবার ট্রান্সলেট করব a b c। সো এটা করলেই কিন্তু আমাদের ফাইনালি এটা বের হয়ে যাবে। আর রোটেট এটা কিন্তু y এক্সিস এর জন্য, সো ry - θ। সো এইভাবে আমরা এটা বের করব। আর রিফ্লেকশন অ্যাবাউট দ্য লাইন ax - by + c ফলোড বাই স্কেলিং e টাইমস উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ab। সো এখানে আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে ফার্স্টে হলো আমরা রিফ্লেকশন অ্যাবাউট এনি লাইন, যেটা আমরা করছিলাম আমাদের কুইজে যেটা আসছিল সেটা করব। তার সাথে অ্যাড হবে স্কেল করতে হবে আমাদের ই টাইমস। সো ই টাইমস আমরা ওকে স্কেল করব। আর উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ বি বলছে, সো আমাদের কি করতে হবে, এ বি পয়েন্টের রেসপেক্টে এখানে এই যেটা বের হবে ট্রান্সলেট করতে হবে না স্যার আগে? এটাকে ট্রান্সলেট করতে হবে। এইটাকে আমরা, আচ্ছা এটাও দেখ, সো এইটা আমরা রিফ্লেকশন অ্যাবাউট এনি লাইন, ওই যে পাঁচটা ম্যাট্রিক্সের বড় যে পার্টটা এইটা করব এখানে। তার সাথে আমাদের কি করতে হবে, স্কেলিং ই টাইমস উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ বি। সো আমাদের কি করতে হবে, এটাকে কি করতে হবে, ফার্স্টে আমরা টি মাইনাস এ মাইনাস বি করব, টি মাইনাস এ মাইনাস বি করব, এরপর আবার কি করব, ওকে স্কেল করব, আর তার সাথে আবার কি করতে হবে, টি এ বি। এটা হলো আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটা হবে। সো এগুলো একটু দেখো। আর মেক আ সিম্পল ক্লাসিফিকেশন ট্রি অফ প্রজেকশনস। আচ্ছা একটা সেকেন্ড, স্যার আপনার নেক্সট কনসালটেশন কবে? কনসালটেশন কালকে টুইসডে না? আচ্ছা তোমাদের তো ওয়েসডে তো ক্লাস হবে না, কালকে আছে, কালকে 11টা থেকে 12:30। এরপর আর নাই স্যার ইয়েতে বুধবার? বুধবার নেই, বুধবার হলো টুইসডেটাই হবে তো, সো টুইসডের বুধবার মনে হয় হবে না, বুধবার আবার ল্যাব ফাইনাল আছে। আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা এখানে তোমাদের ক্লাসিফিকেশন অফ প্রজেকশন যেটা দেওয়া, প্রজেকশনের একটু আগে যে ট্রিটা দেখালাম ওইটা, দেন
এখানে এই যে জেনারেল পারপাস প্রজেকশন ম্যাট্রিক্স গুলো কিন্তু ওই যে যেটা আমি তোমাদেরকে ডেরিভেশনটা শিখতে বললাম ওইটা দেয়া আছে, এন্ড ওইটার এখানে ম্যাথ দেয়া আছে কিভাবে বের করতে হবে সেটা। সো এইগুলো দরকার, 15 নাম্বারটা দরকার নেই, 15 নাম্বারটা ইগনোর করলেও হবে। আর হলো লোকাল লাইট মডেল আর গ্লোবাল লাইট মডেলটা একটু নেট সার্চ দিও, মানে এটাও অত দরকার নেই, বাট তোমরা জাস্ট একটু দেখে নিতে পারো আর কি, যে লোকাল লাইট মডেল আর গ্লোবাল লাইট মডেল কি। আর শেডিং দরকার নেই, ফং শেডিং ওর জিরো শেডিং এটা দরকার নেই। রাইট আ কমপ্লিট ইকুয়েশন ফর দ্য লোকাল লাইট মডেল শোয়িং অল কম্পোনেন্টস, বলো তো এটা কোনটা, 18 নাম্বারটা? কেউ বলতে পারবা? স্যার ডিফিউজ লাইট। না, লোকাল লাইট মডেল হলো আসলে ফং এর যে লাইটিং মডেলটা আমরা দেখছি পুরোটাই হলো লোকাল লাইট মডেল। সো ওইটার যে ইকুয়েশনটা ওইটা লিখতে হবে, সব কম্পোনেন্ট গুলোকে মানে লিখতে বলছে সাথে যে কোন কম্পোনেন্ট কি মিন করে, সো এটা অনেক সময় আসতে পারে। আচ্ছা, ডিফিউজ রিফ্লেকশন মডেল আর তার রিয়েল লাইফ এক্সাম্পল এগুলো তোমরা মানে চাইলে এগুলো দেখতে পারো, মানে চাইলে বলতে এগুলো আসলে দেখা উচিত। সো ডিফিউজ রিফ্লেকশন মডেল কি, এক্সাম্পল কি, স্পেকুলার রিফ্লেকশন মডেল কি, কোথায় মানে ইউজ করা হয় এগুলো, লাইট সোর্স অ্যাটেনুয়েশন কি, এগুলো আমরা দেখছি। সো এই জিনিসগুলো তোমাদের একটু দেখে নিও। আর এখানে এই যে লাইট সোর্সের এটা যেটা, তো এটা মনে হয় কোয়াডেরটা, এটা দরকার নাই। এখানে কি বলা আছে, লাইট সোর্সের ইন্টেন্সিটি এত, কোঅর্ডিনেটস লাইট সোর্স বলা আছে, ইলুমিনেটিং কোয়াড কনসিস্ট অফ পি, এই চারটা ভার্টিস, ডিটারমাইন দ্য রিফ্লেক্টেড লাইট এট দ্য সেন্টার অফ দ্য কোয়াড ইউজিং ডিফিউজ রিফ্লেকশন মডেল। সো সেন্টার, এটার সেন্টার বের করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে কোয়াডের জন্য আমাদের রিফ্লেকশন কি এটা বের করতে হবে, যেহেতু এটা আমরা দেখি নাই এটা দরকার নেই 22 নাম্বারটা। এরপর এই প্রবলেমটা আছে দেখো, আমাদের কোঅর্ডিনেট অফ লাইট সোর্স দেওয়া আছে এত, ইন্টেন্সিটি এত, লাইট ইজ ইলুমিনেটিং আ স্ফিয়ার whose center is c এত, determine the intensity of the reflected light from a point on the sphere. সো এইটা যদি একটু দেখো, ধরো এটা একটা স্ফিয়ার, এই পয়েন্টটা থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে, সো একটা লাইট এরকম পড়তেছে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে এদিকে চলে যাচ্ছে, সো এইদিকে হলো নর্মাল ভেক্টর। সো আমার লাইটের ভেক্টর, দেন আমার রিফ্লেক্টেড রে আমরা বের করতে পারি যদি আমরা নর্মাল ভেক্টর জানি তাহলে। সো এখানে নর্মাল ভেক্টরটা কি হবে, এই পয়েন্টটা আমার কাছে দেয়া আছে, এই পয়েন্টটা হলো আমাকে বলা আছে 20, 10 আর 120। সো এটা হলো আমাদের এই পয়েন্টটা, আর সেন্টারটা বলে দেওয়া আছে আমাকে 10, -15 আর 6। স্যার এখানে ক্যামেরাটা কোনটা? ক্যামেরা, ক্যামেরা আমাদেরকে হ্যাঁ বের করে নিতে হবে, মানে রিফ্লেক্টেড লাইট আমাদেরকে এখানে বের করে নিতে হবে। এটা আমাদের লাইট সোর্স দেওয়া আছে, লাইট সোর্স দেওয়া আছে আমাদেরকে এখানে কি, স্যার কোন প্লেনের মধ্যে বলছে এটা তো বলা নেই। এক second। আচ্ছা, স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের কোন প্লেন এটা বলা থাকে না, মানে স্ফিয়ারে কিন্তু প্লেন না, তাই না, স্ফেরিক্যাল একটা সারফেস। সো এখানে কিন্তু আমাদের মানে প্লেনের কোনো ব্যাপার আসতেছে না আসলে। সো এইখানে হলো আমাদের এই প্লেনটার জন্য, এখানে কিন্তু আমাদের দেখো খালি ডিফিউজ রিফ্লেকশন বের করতে বলছে, এখানে কিন্তু আমাদেরকে স্পেকুলার রিফ্লেকশন বের করতে বলেনি। সো ডিফিউজ রিফ্লেকশন আমাদের কি কি দরকার হয়,
d equals to কি, d equals to ip kd maximum of L into R, l into r, L into N l into n comma 0, l into ও আচ্ছা n L comma into N, 0। সো এখানে কিন্তু আমাদের রিফ্লেক্টেড রেও বের করতে হবে না, আমাদের এখান থেকে এল টা দেয়া আছে, এটা হলো আমাদের এল, আর এখান থেকে এন টা বের করতে হবে। সো এন টা স্যার এখানে অ্যাকচুয়ালি L কি হয়, কোনটা? কি স্যার L কোনটা একটু আরেকবার বললে ভালো হতো। লাইট সোর্সের ইন্টেন্সিটি, এই যে ফার্স্টে যেটা দেওয়া, এটা আচ্ছা, এল, এটা এল, আর এই দুইটা আমাদের সেন্টার অফ স্ফিয়ার, আর যেই পয়েন্ট থেকে রিফ্লেক্ট হচ্ছে এখান থেকে আমরা এনটা বের করি। সো এন হয় অ্যাকচুয়ালি, এই যে এন যদি আমরা বের করি, এনটা হবে হলো এই পয়েন্ট থেকে আমাদের এই সারফেসটা মাইনাস দিলে যেটা আসে সেটা। সো 20 মাইনাস 10 কমা 10 মাইনাস 15, সো প্লাস 15, আর কি আছে, এটা 120 দেওয়া নাকি, হ্যাঁ আরেকটা হলো আমাদের 120, সো 120 মাইনাস 6। সো এইটা হলো আমাদের এন বা আমাদের নর্মাল ভেক্টরটা। সো আমরা কি করতেছি, আমাদের যে পয়েন্ট আছে পয়েন্টের ভেক্টরটা থেকে আমাদের ওর সেন্টারের ভেক্টর দুইটা মাইনাস করব। সো এটা আমরা পাবো, এটাকে আবার আমাদের ইউনিট ভেক্টরে নিতে হবে। সো আমরা জানি যে ইউনিট ভেক্টরে কিভাবে নিতে হয়, ওটা তো আমরা জানি। সো আমরা ইউনিট ভেক্টরে নিয়ে নিব, তাহলেই হবে। সো এভাবে করে আমরা ডিফিউজ রিফ্লেকশন এখান থেকে বের করতে পারি। আর যদি এখানে তোমার আরটা বলে দেওয়া থাকতো যে আমাদের রিফ্লেক্টেড রেটা, মানে রিফ্লেক্টেড রে না সরি, আমাদের ভিউয়ার কোথায় আছে সেটা যদি বলে দেওয়া থাকে, তখন আমরা কিন্তু এখান থেকে, আচ্ছা এখানে কিন্তু একটা ভুল আছে, এটা কোয়াড সারফেস না, এটা হবে স্ফেরিক্যাল সারফেস বা স্ফিয়ার সারফেস। সো এইটা আমাদের, তখন আমরা ডিফিউজ রিফ্লেকশন বের করতে পারি। আর স্পেকুলার রিফ্লেকশন বের করতে বললে আমাদেরকে ভিউয়ার কোথায় আছে এটাও বলে দিবে, কারণ তখন তো আমাদের ভিটা লাগবে আমাদের রিফ্লেক্টেড রে আর বের করার জন্য। সো এইটাই আর কি এখানে ডিফারেন্স। স্যার আর তো বলা নেই তাই না? না, এটার জন্য আর বলা নেই, আরটা তো আমরা বের করে নিতে পারি। সো আর বের করে নিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ভি দেওয়া নাই, সো আমরা এখানে আর বের করলেও আমরা আসলে স্পেকুলার রিফ্লেকশনটা বের করতে পারবো না। সো স্পেকুলার বের স্যার করতে হলে বেসিক্যালি এন এর ইউনিট ভেক্টরটা বের করবো হচ্ছে এই যে এন ভ্যালুটা আসছে ওইটাকে হচ্ছে এন এর ইউনিট ভেক্টর হিসেবে কনভার্ট করবো, কনভার্ট তাই তো? করবো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটাও স্যার এই গেল। জিনিসটা একটু আরেকটা বার ও আচ্ছা 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 দাঁড়াও, কোনটা, এই ইয়াটা? স্যার এই যে এন এর ভ্যালুটা যে আসছিল স্যার ও এনটা আচ্ছা, এইটা হলো আমাদের এন, এটা হলো এল, এটা হলো আর, এটা হলো আমাদের এন। সো এই ভ্যালুটা দেওয়া আমাদের কই 20, সরি সেন্টার 10 কমা হলো মাইনাস 15 আর 6, আর এই পয়েন্টটা আমাকে দেওয়া হলো 20 10 120। সো আমাদের এই যে এন ভেক্টরটা আমরা বের করব, মানে নর্মাল ভেক্টরটা, এটা স্ফেরিক্যাল অবজেক্টের জন্য এন ভেক্টরটা হয় হলো এই সেন্টারটাকে এক্সটেন্ড করলে যেই পয়েন্টে ও, মানে বা আমাদের এই এনটাকে এক্সটেন্ড করলে আমাদের যেই পয়েন্ট দিয়ে যখন এক্সটেন্ড করব, যেইখানে আমি সেন্টারটাকে ক্রস করব সেটা। সো এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এরকম আমরা ধরে নিই। সো এইটার জন্য আমাদের আসলে এই পুরোটাই হলো আমাদের ভেক্টরটা, মানে ভেক্টরের ডিরেকশন দেখো উপরের দিকে। সো এইটাকে আমরা কিভাবে বের করব, ভেক্টরের ডিরেকশনটা হলো এই 20 10 120 থেকে আমাদের এই সেন্টারটা মাইনাস করতে হবে। সো এন এর ভ্যালুটা হবে হলো আমাদের 20 মাইনাস 10, তার মানে সেন্টারটাকে আমরা মাইনাস করতেছি, পয়েন্ট থেকে সেন্টারটাকে মাইনাস করতেছি, px cx, দেন হলো আমাদের 10 মাইনাস 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 প্লাস 15, দেন হলো আমাদের 120 মাইনাস 6। এটা হলো আমাদের এখানে এন ভেক্টরের ভ্যালু। সো এন যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে তো আমরা এখান থেকে এন ভেক্টরের ইউনিট ভেক্টরটা বের করতে পারবো। সো ইউনিট ভেক্টরটা আমরা জানি কিভাবে আমরা বের করব। সো 10 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার প্লাস 114 স্কোয়ার, আর উপরে আমরা এটাকে ভাগ দিব হলো
10i প্লাস 35j প্লাস 114k এটা যদি দিয়ে এটা সেন্টারটা যদি 0 0 হয়ে যায় তাহলে তো হচ্ছে কি তাহলে যেটা জিরো আছে মানে যেটা ছিল পয়েন্টটা ওইটাই হয়ে যাবে আমাদের ভেক্টর। স্যার আমাদের যে ম্যাথটা যে হচ্ছে সলভ করে দিয়েছিলেন ওইখানে যে n k ধরে নিছিল। আচ্ছা ওইখানে কিন্তু আমাকে কি বলছিল, আমাদের ওইখানে বলছিল এক্স ওয়াই প্লেনে আমরা রিফ্লেকশনটা হচ্ছে। সো এক্স ওয়াই প্লেনে যদি রিফ্লেকশন হয় তাহলে ওইখান থেকে আমাদের এন যেটা আমরা বের করি সারফেস নরমাল সেটা হয় হলো জেড এক্সিস বরাবর। সো কে ধরে নিচ্ছিলাম ওইটাকে এই জন্য। আর যদি স্যার মানে এক্স জেড এ হইতো তাহলে আমরা হচ্ছে কি ওয়াই ধরে নিতাম। এক্স জেড হলে আমরা ওয়াই ধরে নিতাম। আচ্ছা বুঝতে পারছি। স্যার হ্যাঁ বেসিক্যালি এল ইন্টু এন যদি করি তাহলে ইন দ্যাট কেস 10 ইন্টু হচ্ছে এল এর যে ভ্যালুটা প্লাস হচ্ছে প্লাস সামথিং তাই না হুম স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি না? মানে ওই যে 10 মানে যেহেতু ডট প্রোডাক্ট করতেছি সেহেতু 10 ইন্টু মানে ওই যে এল এর আই ভ্যালুটা 50 তারপর ইন্টু হচ্ছে 10 জে এর প্লাস 50 ইন্টু 10 70 ইন্টু 70 ইন্টু হবে 35 আর 1500 সরি হ্যাঁ 1500 ইন্টু হবে হলো 114। আচ্ছা বুঝতে পারছি। সো সবগুলো অ্যাড হবে যেহেতু আমাদের এখানে ডট প্রোডাক্ট বের করতেছি, ডট প্রোডাক্টে আমাদের রেজাল্ট হয় ভেক্টর হবে না, একটা ম্যাগনিটিউড হয় বা ভ্যালু হয়। আচ্ছা এখান থেকে এরপরে দেখো তোমাদের কম্পারিজন বিটুইন এডিটিভ এন্ড সাবট্রাকটিভ কালার মডেল। সো এইটা আমরা দেখছিলাম এডিটিভ আর সাবট্রাকটিভ কালার মডেল কোনটা কি। RGB আর CMY color cube আমরা দেখছি। Draw RGB and CMY color cube also make a distinction between CMY and CMYK. So CMY আর CMYK এর মধ্যে আমাদের ডিফারেন্সটা কি? CMYK তো আমাদের হলো নতুন জাস্ট এক্সট্রা একটা k ভ্যালু অ্যাড হয়। সো এইটুকুই এখানে। সো CMYK কেন আমরা ইউজ করি এটা স্লাইডেও দেওয়া আছে, এটা একটু দেখো। এক্সপ্লেইন HLS or HSL কালার মডেল, এটা লাগবে না, আমরা HLS টা দেখি নাই। এটাও লাগবে না, HLS এর ভ্যালুও লাগবে না, আমরা HSV টা দেখছিলাম। আচ্ছা সরি 29 লাগবে, 29 এ বলছে কনভার্টিং RGB কালার ভ্যালুস ইনটু HSV or HSV কালার ভ্যালুস। সো যে অ্যালগরিদমটা আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে ওইটা আর কি, RGB থেকে HSV তে কনভার্সনের অ্যালগরিদমটা। সো এটা লাগবে এবং ওইটার ম্যাথ লাগবে। যেমন এখানে যে RGB কালার থেকে HLS করছে এটা না করে তোমরা HSV কালারে এটা ট্রান্সফর্ম করে প্র্যাকটিস করতে পারো। আর এই তো এই পর্যন্তই, এখানে আর 31 এগুলার অত দরকার নাই, আগের এই জিনিসগুলো দেখলেই হবে। তো এখানে মোটামুটি আসলে সবই কভার করা, মানে যা যা তোমাদের পরীক্ষায় আসার মতো কোনো কিছুই বাদ দেওয়া নাই। সো তোমরা স্লাইড থেকে যখন পড়বা মানে তোমরা পড়ার সময় এখান থেকে একটু চেক করে দেখবা যে এখানে কি কি জিনিস আছে, ওই জিনিসগুলো পড়তেছো নাকি এটা। আর স্যার হ্যাঁ কোয়েশ্চেন 22 বা 3 এর মধ্যে এলটাকে বের করতে হলে কি আমাদেরকে যে পয়েন্টটা দেওয়া হয়েছিল ওই পয়েন্টটা মাইনাস পয়েন্ট পিটা করব এন্ড দেন ক্যালকুলেশনস ওটা এল হবে? এলটা এই যে 50 70 1500 এটা থেকে আমরা পয়েন্ট পিটা মাইনাস করব এল পাওয়ার জন্য। হ্যাঁ এখানে কিন্তু এলটা ডিরেক্ট দেওয়া নেই, মানে এলটা থেকে কিন্তু আমাদের পয়েন্টটা মাইনাস করতে হবে, মানে 22 না 23। এইখানে এল 22 তেও সেম বাট এইটা আমরা 23 দেখতেছিলাম। সো এখানে আমাদের এই এলটা কিন্তু এল মানে এল ভেক্টরটা কিন্তু এখানে দেওয়া নেই। এই ভেক্টরটাকে কিন্তু আমাদের পেতে হলে কি করতে হবে, আমাদের পয়েন্ট যেটা দেওয়া আছে 20 10 120 এই ডিফারেন্সটা বের করতে হবে। কারণ কি আমাদের ভেক্টরটা আমরা বের করি কিভাবে, ভেক্টরটা দেখো স্যার চেঞ্জটা কি সরি পি থেকে আমাদের ওই কোঅর্ডিনেট মাইনাস করতে হবে নাকি কোঅর্ডিনেটটা থেকে পি মাইনাস করতে হবে? এল এটাকে আমরা যদি এল ধরে নেই মানে এল প্রাইম ধরে নেই তাহলে এল হবে হলো এল প্রাইম মাইনাস হলো পি, মানে কোঅর্ডিনেটটা মাইনাস করতে হবে আমার এল থেকে। জি স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার।
কারণ হলো আমাদের এইখানে দেখো এইটা হলো আমাদের এল, এই পয়েন্টটা হলো পি, সো এইটা থেকে এটা মাইনাস করতে হচ্ছে আমাদের বের করার জন্য। স্যার ডেরিভেশন বা থিওরি সাইডে কোনগুলো আসতে পারে? সরি, স্যার ওই যে ডেরিভেশন অথবা থিওরি থেকে কোনগুলো মানে আসতে পারে? ডেরিভেশন অথবা থিওরি থেকে, আচ্ছা আমি এক কাজ করি, আমি সবগুলো স্লাইড একবার গো থ্রু করি, তোমরা তাহলে ওইখান থেকে বুঝতে পারবে। আচ্ছা, ট্রান্সফরমেশন থেকে দেখো, ট্রান্সফরমেশন এগুলো কিন্তু ট্রান্সফরমেশনের ট্রি বা ট্রান্সফরমেশনের কি বলবো এগুলোকে, ক্লাসিফিকেশন আর কি। সো এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। দেন হোমোজেনাস কোঅর্ডিনেট কি, কেন ইউজ করি, এই জিনিসগুলো তো বললাম। তো প্রত্যেকটা ট্রান্সফরমেশন এখানে দেয়া আছে, হোমোজেনাস ফর্মেও দেয়া আছে, নরমালিও দেয়া আছে। আর 3D হলে কি বলছিলাম, 3D হলে 3Dটা কিন্তু আরেকটা স্লাইডে দাও, এই যে মডেলিং ট্রান্সফরমেশন, এই স্লাইডে 3D গুলো দেয়া আছে, সো 3D গুলোও একটু দেখতে হবে। এখান থেকে একমাত্র ডিরাইভেশন ইম্পর্টেন্ট হলো এটা, রোটেশন ম্যাট্রিক্সের 2D রোটেশন ম্যাট্রিক্সের ডিরাইভেশন, এবং এইটা থেকে আমাদের 3D যে রোটেশন ম্যাট্রিক্স গুলো আছে, যেমন ধরো দেখাই, সো এই যে 2D ডিরাইভেশন ম্যাট্রিক্স, 2D রোটেশন ম্যাট্রিক্সের ডিরাইভেশনটা দেওয়া, আর এরপরে এইটা থেকে 3D টা বের করা আছে, যে জেড এক্সিস এর জন্য হলে 3D টা কিরকম হবে, এটা হলো রোটেশন অ্যাবাউট জেড এক্সিস এর জন্য। সো এই 3D গুলোও কিন্তু আমাদের লাগবে। সো একইভাবে আমরা ওয়াই এক্সিস, এক্স এক্সিস এর জন্য এই ভ্যালুগুলো কেমন আসে সেটাও দেখতে হবে। সো এইটাই কিন্তু আলাদা কোনো ডিরাইভেশন নেই, এটা কিন্তু জাস্ট ওই আগের ডিরাইভেশনটা থেকেই নতুন দুইটা অ্যাঙ্গেল, আমরা একটা অ্যাঙ্গেল অফ রোটেশন ইউজ করছি আর এক্সিস অফ রোটেশন, কোন এক্সিসকে সেন্টার করে রোটেট করে এই জিনিসটা বের করছি। সো তাহলে আমরা রোটেশন পাবো। রিফ্লেকশন, এরপর আমাদের আছে মিরর রিফ্লেকশন। রিফ্লেকশন আমরা দেখছিলাম যে এক্স এক্সিস এর জন্য কেমন হয়, ওয়াই এক্সিস এর জন্য কেমন হয় এগুলা। সো এগুলো 3D গুলোও দেখবো। শিয়ার ম্যাট্রিক্স, তো আমরা হরাইজন্টাল শিয়ার, ভার্টিক্যাল শিয়ার দেখছিলাম, এগুলো দেখতে হবে। আর কম্পোজিং ম্যাট্রিক্স বা আমাদের কম্পোজিট ম্যাট্রিক্স যেগুলো আছে, কম্পোজিট ম্যাট্রিক্স আমরা দেখছিলাম যে আসলে অর্ডারটা ফলো করে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে লাগবে। সো এগুলো কেউ মানে এগুলো একটু দেখো সবাই। আচ্ছা, সো এইখান থেকে তারপর তোমাদের কিছু প্রবলেম দেওয়া ছিল, যেমন এই যে আমরা কোনো একটা কিছুকে যদি 90 ডিগ্রি রোটেট করতে চাই অন্য কোনো পয়েন্টের জন্য, মানে উইথ রেসপেক্ট টু সাম পয়েন্ট, তখন আমরা কি করি, আমরা ফার্স্টে আমাদের ওকে ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসি, দেন রোটেট করি, দেন আবার অরিজিন থেকে ব্যাক করি। সো এই কাজটা কিভাবে করে, এটার ম্যাথ দেয়া ছিল। এগুলো এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে, ম্যাথগুলো সবগুলোই দেখবা যে কোন ম্যাথটা কিভাবে করে এন্ড কখন কি করতেছে, এটা একটু দেখবা যে মানে ট্রান্সফরমেশনের সিরিয়ালটা কিরকম হচ্ছে, এই জিনিসটা একটু দেখো। আর এই তো রিফ্লেকশন অ্যাবাউট এনি লাইন, এটাও লাগবে, এটা তো আমরা দেখছি, এই জিনিসটাও লাগবে। আচ্ছা, এখানে একটা জিনিস হলো, সব তাহলে ডিরাইভেশন এখানে খালি রোটেশনটা লাগবে। আচ্ছা, এখানে এই যে ম্যাথটা দেয়া আছে, এই ম্যাথটা অনেকেই কিন্তু তোমাদের কুইজ থ্রিতে ভুল করছো কোথায়, এই ম্যাথটায় দেখো তোমাদের এটা কিন্তু যেই লাইনের জন্য দেওয়া, আমরা এখান থেকে এম বের করি কিভাবে, আমাদের এই লাইনটার সাথে আমরা কম্পেয়ার করব y ইকুয়ালস টু mx প্লাস c বা mx প্লাস b। সো এটা হচ্ছে হলো y ইকুয়ালস টু mx প্লাস b। সো m এর ভ্যালু এখানে কত আসে, m এর ভ্যালু আসে 1, আর এখানে b এর ভ্যালু আসে 2। সো এইভাবে করে আমাদের যদি এটা অপোজিটও থাকতো, ধরো y ইকুয়ালস টু x প্লাস 2, তো এটা যদি এরকম থাকতো y মাইনাস x ইকুয়ালস টু 2, তখন আমরা এটাকে y ইকুয়ালস টু x প্লাস 2 ফর্মে নিয়ে এসে দেন কম্পেয়ার করব। সো m এর ভ্যালু যেটা পাবো এটা হলো tan ইনভার্স m, যদি আমি লিখি তখন আমি থিটার ভ্যালু পাই।
খেয়াল করবা ক্যালকুলেটর কি তোমাদের রেডিয়ানে আছে নাকি ডিগ্রিতে আছে, অলওয়েজ ডিগ্রিতে রেখে তারপরে করবা। সো ডিগ্রিতে রাখতে হবে, ডিগ্রিতে রাখলে আমরা থিটার ভ্যালুটা পাবো, আর বি এর ভ্যালুটা এটা পাবো। বি এর ভ্যালু দিয়ে আমরা ট্রান্সলেট করব থিটার ভ্যালু আমাদের এই রিফ্লেকশনের সময় আমরা কি করছি, এক্স এক্সিসে নিয়ে আসছি। সো ক্লকওয়াইজ ওকে রোটেট করাচ্ছিলাম এই থিটা ডিগ্রি। সো আমার এটাকে কি করতে হবে, এটাকে আমার কিন্তু মাইনাস সামথিং দিতে হবে। সো অ্যাঙ্গেলটা যদি এরকম আসতো -45 ডিগ্রি, তখন কিন্তু মাইনাস মাইনাস এটা +45 ডিগ্রি হয়ে যেত। এটাও অনেকে ভুল করছে, নেগেটিভ অ্যাঙ্গেলে আসছে বাট ওইটাকে মানে নেগেটিভ না করে ওইটাকে পজিটিভ করে দিচ্ছে, সো ভুল আসছে। দেন আমরা এক্স এক্সিস এর জন্য ওর রিফ্লেকশনটা বের করব। দেন আমরা ওকে আবার মানে কি করব, এন্টি ক্লকওয়াইজ ওকে রোটেট করায় আগের পজিশনে নেব, এবং আমাদের সেন্টারটাও চেঞ্জ করে আমাদের ট্রান্সলেট করে আগের পজিশনে নেব। সো আমরা ফাইনালি পজিশনটা পাবো। সো এইটা খুব মানে লেন্দি একটা ম্যাথ, বাট এটা কিন্তু অত হার্ড না। সো এই জিনিসগুলো একটু ভালো করে দেখো সবাই। এটা আমার গেল ট্রান্সফরমেশন। এরপর আমার আছে ট্রান্সফরমেশনের পরে লাইটিং মডেল। সো লাইটিং মডেলে তো অ্যাকচুয়ালি বললাম যা যা ম্যাথ আছে আমাদের এখানে, এখানে কোনো ডিরাইভেশন নাই। এখানে আমাদের কোনটা কি মিন করে, মানে আমাদের ইলুমিনেশন দুই টাইপের হয়, একটা হলো আচ্ছা ফংস রিফ্লেকশন মডেলটাই তো আমরা মেইনলি দেখতেছি। সো ফংস রিফ্লেকশন মডেলে এমবিয়েন্ট রিফ্লেকশন কি, ডিফিউজ রিফ্লেকশন কি, কোনটা কখন হয়, রিয়েল লাইফ এক্সাম্পল, এই জিনিসগুলো একটু সবাই দেখো। দেন এগুলোর তো আমরা বলছি যে এগুলোর কোনো ডিরাইভেশন নাই। স্পেকুলার রিফ্লেকশন কখন হচ্ছে, এখানে এই থিওরিটি ইম্পর্টেন্ট যে শাইনিনেস ফ্যাক্টরটা আসলে কি, শাইনিনেস ফ্যাক্টর দিয়ে কি করা হয়, মানে স্পেকুলার রিফ্লেকশন এটার ইম্পর্টেন্স কি, এই জিনিসটা তোমাদের থাকতে পারে। সো এই জিনিসগুলো একটু দেখবা। আর ফাইনালি ফলস রিফ্লেকশন মডেলে সবগুলা যখন আমরা ফর্মুলা একসাথে অ্যাড করি, এই ফর্মুলাটা হয়, বাট এটা অ্যাটেনুয়েশন ছিল না। সো অ্যাটেনুয়েশনটা কি বা অ্যাটেনুয়েশন ফর্মুলা কি, কেন আমরা অ্যাটেনুয়েশন ফর্মুলা নরমালি এই এফ ইকুয়ালস টু 1/d² থেকে চেঞ্জ করে ম্যাক্সিমাম অফ এটা করি 1 - d/r² এটাতে আনি। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমাদের না হলে কি হয়, প্র্যাকটিক্যালি টু মাচ লাইট আমাদের রিমুভ হয়ে যায়। সো আমাদের ফংস মডেল এর জন্য এটাকে এভাবে এটা চেঞ্জ করে। সো এইটার জন্য আমাদের এখানে কি বের হচ্ছে, নতুন আরেকটা ফর্মুলা আসতেছে IA K প্লাস IP FAT। আর এইটা তার মানে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের উপরে কিন্তু আমার অ্যাটেনুয়েশনের কোনো ফ্যাক্টর নাই, অ্যাটেনুয়েশনের কোনো ইফেক্ট নাই। সো আমাদের অ্যাটেনুয়েশনের ইফেক্টটা হলো আমাদের এই আমাদের স্পেকুলার রিফ্লেকশনের জন্য আর ডিফিউজ রিফ্লেকশনের জন্য। সো এই জন্য আমরা এই ফ্যাট দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করতেছি। সো এইটুকু হলো এখানে। সো লাইটিং মডেল তোমরা কঠিন বলতেছো, বাট লাইটিং মডেল আসলে সবচেয়ে ইজি চ্যাপ্টার। মানে ম্যাথটা বড় হয়তো, বাট মানে এখানে তো কোশ্চেন খুব বেশি চেঞ্জ করার কিছু নাই। সো এটা একটু দেখো। আর কালার মডেল থেকে, কালার মডেলে হলো মনোক্রোমাটিক কালার বা অ্যাক্রোমাটিক কালার কি, আমাদের RGB ভ্যালু সব যদি ইকুয়াল হয় তখন এটা মনোক্রোমাটিক কালার হয়। সো তোমাকে যদি এরকম হয় একটা RGB এর যে কোনো একটা ভ্যালু দিল, বললো R = 0.5, তো মনোক্রোমাটিক কালার হলে G আর B এর ভ্যালু বের করো। সো সবগুলোই তখন 0.5 হবে, R = G = B = 0.5 এরকম হবে। আর এইখানে আর আছে আসলে কালার মডেলের মধ্যে RGB, CMY আর HSV আমরা দেখব। কালার সিস্টেমের মধ্যে দুই টাইপের কালার হতে পারে, অ্যাডিটিভ কালার। অ্যাডিটিভ কালার কোথায় ইউজ হয়, অ্যাডিটিভ কালার ইউজ হয় হলো আমাদের মনিটরে, আর সাবট্রাকটিভ কালার ইউজ হয় হলো আমাদের পেইন্টিং এ বা আমাদের কালার প্রিন্টারে। দেন আরজিবি মডেল, যেটা আরজিবি মডেল কিউবটা আমরা মানে শিখবো। স্যার ক্লাসটা তো রেকর্ড হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। সো আরজিবি মডেলের এই কিউবটা, দেন আরজিবি মডেল কি, কোনটা কি বুঝায়, এই জিনিসটা আমরা এখান থেকে একটু পড়বো। মানে স্লাইডগুলো একটু ভালো করে পড়তে হবে, এগুলো দরকার নেই, মানে এগুলো তো আসলে কালার করে তো আর আমরা দেখাবো না, সো এইগুলা দেখে লাভ নেই। আর সিএমআই মডেল, সিএমআই কে মডেল কখন আমরা ইউজ করি, কোনটা, এই যে কালার প্রিন্টার বা কপিয়ারে আমরা সিএমআই মডেল ইউজ করি বা পেইন্টিং এ ইউজ করি, এই জিনিসগুলো একটু দেখতে হবে। দেন আমরা কেন সিএমআই কে মডেল ইউজ করি সিএমআই মডেলের বদলে, সেটা আমাদের একটু দেখবা।
আর সিএমআই মডেলের জন্য এই কালার কিউবটা এটা লাগতে পারে। এইচএসভি মডেলের হিউ স্যাচুরেশন ভ্যালু কোনটা কি মিন করে এইটা ক্লাসে বলছিলাম। সো এখানে আছে, আবার নিচে এটার কিন্তু এখানে নোটসটা দেখাচ্ছে না, বাট এখানে কিন্তু নোটসে দেয়া আছে এগুলোর একটু ডেসক্রিপশন। সো ওইখান থেকে একটু দেখে নিও কোনটা কি মিন করে। আর এখান থেকে এই যে আরজিবি টু এইচএসভি যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমটা আমাদের ইম্পর্টেন্ট। এই অ্যালগোরিদমটা আসতে পারে। আর দেন হলো আমাদের কালার কনভার্সন। এই আরজিবি ভ্যালু বা সিএমআই ভ্যালু দেওয়া আছে, ওইখান থেকে হিউ স্যাচুরেশন আর ব্রাইটনেস বের করতে বললো। এটা হলো আমাদের আসতে পারে। সো এই হলো মোটামুটি এখানকার কোশ্চেন। সো এই তো কালার মডেল গেল। আর প্রজেকশনে তো বললাম কি কি পড়তে হবে। প্রজেকশনে শুধু যেটা লাস্ট তোমাদের এক্সট্রা থাকবে সেটা হলো জেনারেল পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাট্রিক্স এবং এটার ম্যাথ। সো এই ভিডিওটা এটা দেখতে হবে। আর প্রজেকশন থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো এই জেনারেল পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাট্রিক্সের ডিরাইভেশনটা। আর হলো এটাই মেইনলি এখান থেকে ইম্পর্টেন্ট। আর বাকি তেমন কিছু নাই আসলে। মানে স্যার শুধু ডেরিভেশনটা ইম্পর্টেন্ট? ডিরাইভেশন প্লাস ম্যাথ। আচ্ছা, সো এই হলো স্যার কোনটা তোমাদের ডেরিভেশন স্যার প্রজেকশনের? প্রজেকশনের জেনারেল পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, ওটা আর ডেরিভেশন। আরো দুইটা আছে, এই যে প্রজেকশন নোট 1 আর 2 এর আমি যেটা বলছিলাম যে এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল। সো সিমিলার ট্রায়াঙ্গেল দেখে আমরা কি করতে পারি, এই এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা এরকম করে কম্পেয়ার করি, দেখো বিসি বাই ডিই, বিসি বাই এবি ইকুয়ালস টু ডিই বাই এডি। সো এইটা করে আমরা এখানে সবগুলো ভ্যালু বসায় এখান থেকে এক্স প্রাইম, ওয়াই প্রাইম আর জেড প্রাইমের ভ্যালুগুলো বের করতে পারি। সো এই প্রজেকশনের এই ডিরাইভেশন দুইটাও একটু দেখো। এখানে দুইটা ডিরাইভেশনই দেওয়া আছে আর ম্যাথ। সো প্রজেকশন থেকে আমরা প্রজেকশনের ডিরাইভেশন আর ম্যাথ দুইটা জিনিসই দেখবো এখান থেকে। আর যেটা বললাম যে জেনারেল পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাট্রিক্স, সো এইটার ম্যাথ প্লাস ডিরাইভেশন দেখবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এবার কিন্তু ডিরাইভেশন কম। ডিরাইভেশন আসলে মানে একটাই দিতেছি যে প্রজেকশন ম্যাট্রিক্সের এই ডিরাইভেশন যেটা এটা, আর হলো ওই যে রোটেশন ম্যাট্রিক্সের যে ডিরাইভেশনটা ছিল ওইটা। এছাড়া কিন্তু আসলে তেমন আর কোনো ডিরাইভেশন নাই ফাইনালে। সো এইগুলাই একটু ভালো করে। মিডিয়াও তো দুইটা ডেরিভেশন ছিল। কোন ভিডিওতে? মানে স্যার মিডে তো দুইটা ডেরিভেশন ছিল। হ্যাঁ, সো বাট এবার তো তোমাদের অপশন আছে, এবার তো তোমরা চুজ করতে পারবা। 4 থেকে 3টা চুজ করবা। সো মানে কোনোটা যদি পছন্দ না হয় ওটা ইগনোর করতে পারবা আর কি। আচ্ছা স্যার একটু বলবেন স্যার এবার তো র মার্কস হবে, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিল আর কিছু? স্যার কোন কোন টপিক থেকে মানে কোন কোশ্চেনটা আসবে? চারটা কোশ্চেন আসবে না স্যার? চারটা টপিক, চারটা কোশ্চেন থেকে। ইয়া দূর হচ্ছে, চারটা কোশ্চেন চারটা টপিক থেকে। আচ্ছা, একটা স্যার হচ্ছে গিয়ে মানে প্রজেকশন থেকে তো একটা ফুল আসবে নাকি? প্রজেকশন থেকে, হ্যাঁ, মানে প্রজেকশন থেকে একটা, লাইটিং থেকে একটা, ট্রান্সফরমেশন থেকে একটা, আর কালার মডেল থেকে একটা। টোটাল চারটা। র মার্কস থাকবে তাই না? 30 মার্কস। কনভার্সন হইলে ভালো হইতো, মানে র মার্কস মানে ফুল তোমাদের করলে সবকিছুতেই সমস্যা বুঝছো। অন্যবার মানে কনভার্সন থাকে তখনও ওদের প্রবলেম যে স্যার এতগুলা কোশ্চেন, কিন্তু তোমাদের কিন্তু টাইম বাড়তো না। মানে তোমাদের হয়তো 1 আওয়ার 30 মিনিটস টাইম থাকবে, কিন্তু তোমাদের চারটা থাকলেও কিন্তু 1 আওয়ার্স 40 মিনিটস থাকতো। তো তখন তোমরা বলতে যে টাইম শর্ট। সো ওই জন্য তোমাদের দেয়া নাই আর কি। কেন যেন অনেক ভয় লাগতেছে, মনে হচ্ছে কিছু পারবো না আমার সাবজেক্ট, বাস এত বড় বড় জিনিসগুলো মানে অনেক ভয় লাগে। প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা হবে না। ফাইনাল সাজেশন তো দেয়া আছে তোমাদের, তো প্র্যাকটিস শিট তোমরা সববার চাও তো ওইটার জন্য দেয়া হয়েছে। সো ওইটাও একটু ভালো করে চেক করো, দেখবা যে মানে মোটামুটি সব কভার হয়ে যাইতেছে। আচ্ছা স্যার, একটা জিনিস, ক্লাস তো শেষ রাইট? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ।
আচ্ছা আচ্ছা, স্যার, আমি যদি বাকিরা চাইলে লিভ করতে পারো। এই হলো মোটামুটি। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কালকে আমি 11টা থেকে 12:30 থাকবো, সো ওই টাইমে আসতে পারো। আর স্ল্যাকে তো আছি, তো স্ল্যাকে নক করতে পারো। আর আরেকটা জিনিস, সবাই ক্লাসের তোমাদের ইভালুয়েশন কিন্তু সবাই একটু ফিল আপ করো। মানে আমি আবার নোটিফাই করে দিব না ক্লাসে, বাট ইভালুয়েশনটা কিন্তু সবাই একটু ফিল আপ করে দিও, ওইটা কিন্তু লাগবে। ঠিক আছে, তাহলে বাকি সবাই লিভ নিতে পারো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, শাফিনুর বলো। জি স্যার, আচ্ছা আমি আম, মানে আমি যদি স্যারকে প্রজেক্টটা আবার একটু রিমেক করে মানে একটু কিছু আচ্ছা, চেঞ্জেস দাঁড়াও এক এনে সেকেন্ড।